সুপ্রিয় দর্শক, আজকে আমরা বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত বিষয় ইসরায়েল এবং ইরানের যে সাম্প্রতিক সংঘাত সে বিষয়ের পাশাপাশি পারস্য সভ্যতার যে সাহিত্য সংস্কৃতি সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পারস্যের কবি হাফিজ তিনি মূলত ইরানের যে সিরাজ নগরী রয়েছে সেখানে কিন্তু তার ভাস্কর্য রয়েছে এবং তার স্থাপত্য রয়েছে। সেটা আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে মহাকবি হাফিজ তার বিভিন্ন লেখনীতে কবিতার যে একটা ভাব গাম্ভীর্য তিনি তুলে ধরেছেন সেটা বিশ্বব্যাপী আলোচিত হয়েছে। জার্মানের জাতীয় কবি গেটে মহাকালের মহাকবি হাফিজের পাঠে মুগ্ধ হয়ে তিনি তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেছেন, হাফিজ, লেটস শেয়ার all joy and woe as true twin brothers, one from two. অর্থাৎ হাফিজকে তিনি লক্ষ্য করে বলছেন যে তোমার দুঃখ হাসি খুশি চলো আমরা ভাগাভাগি করে নেই, আমরা একজন টুইন ব্রাদার হিসাবে, অর্থাৎ আমরা জোড়া ভাই হিসাবে আমরা এটা আলোচনা করব এবং এক থেকে দুই। দেশ এবং কালের ব্যবধান ছড়িয়ে হাফিজ এবং ফেরদৌসী তারা তাদের লেখনীর মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, যেটা আজও কবিতা এবং সাহিত্য অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনা এবং সবচেয়ে বেশি সমাদৃত। তার কবিতা, গজল ইত্যাদি শুধুমাত্র গেটে নয়, বাংলা সাহিত্যের কবি কাজী নজরুল ইসলাম সহ অনেকেই কিন্তু তার কবিতায় মুগ্ধ হয়েছেন। নারীর প্রতি প্রেম ভালোবাসা তার কবিতায় ভিন্ন মাত্রা পেয়েছে। হাফিজের অনেক গান, কবিতা, রুবায়েত, গজল কবিতা হারিয়ে গেছে। তার বন্ধু গুল আন্দামের সংগ্রহ করা কবিতাগুলো ডেভানি হাফিজ নামে পরিচিতি লাভ করে। হাফিজের সাহিত্যকর্মে ইসলামের ব্যাপক প্রভাব, শ্রদ্ধা, ভালোবাসা থাকার পর মৃত্যুর পর তার দাফন কার্যক্রমে কেন্দ্র করে মতবিরোধ তৈরি হয়। আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম হাফিজ পাঠে মুগ্ধ ও তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তিনি সরাসরি ফার্সি ভাষা থেকে তার হাফিজ কবিতা বাংলা অনুবাদ করেছিলেন। তিনি যখন রুবায়েতে হাফিজ অনুবাদ করেছিলেন তখন তার সন্তান মৃত্যু শয্যায়। তাই তো নজরুল বলেছেন যে পথ দিয়ে আমার পুত্রের সব যান চলে গেল, সে পথ দিয়ে এলেন প্রিয়তম কবি হাফিজ। এভাবেই বিশ্বের তৎকালীন সময়ে নামকরা কবি, সাহিত্যিক, রাষ্ট্রপ্রধান তার কবিতা, তার অনুবাদ এবং ইত্যাদি বিষয়ে কিন্তু তারা রোমাঞ্চিত হয়েছেন। যেমন জার্মানির কবিসহ অনেকেই কিন্তু তার কবিতায় মুগ্ধ এবং তার লেখনী দ্বারা আকৃষ্ট হয়েছেন। কবিদের মধ্যে তিনি অনেক বেশি প্রশংসিত ছিলেন। হাফিজ তার জীবদ্দশাতে ইসলামী বিশ্বে প্রশংসিত হয়েছিলেন। তখন থেকে ব্যাপক বিস্তৃত অঞ্চলের কবি, গীতিকার, সাহিত্যিকদের অনুপ্রেরণার উৎস হয়ে তিনি ছিলেন। আমরা এই পর্যায়ে ইসরায়েলের এবং ইরানের যেই বর্তমান সময়ে যে ধরনের সংঘাত এবং ইত্যাদি বিষয় আলোচিত এবং সমালোচিত সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা যদি দেখি আজকের আল জাজিরার যে রিপোর্ট, সেখানে আমরা দেখব যে ইরান একটি রিপোর্ট তারা ছাপিয়েছে। সেখানে তারা বলছে, ইরানস খামেনি ওয়ার্নস ইউএস এগেনস্ট অ্যাগ্রেশন, ইসরায়েল বম্বস নর্থ গাজা। অর্থাৎ এখানে তারা বিস্তারিত তুলে ধরেছে, যেমন অ্যাটলিস্ট 35 people have been killed this morning in Israel attack on Gaza। অর্থাৎ গাজাতে অ্যাটাক করার কারণে কিন্তু মাত্র 35 জন লোক সকালে মারা গিয়েছে। হসপিটাল সোর্সেস টেল আল জাজিরা, অর্থাৎ তারা হসপিটালের তথ্যসূত্রে তারা এটা জানতে পেরেছে। অ্যাটলিস্ট 14 of that number were killed in নর্থ, অর্থাৎ উত্তর গাজায়। এর মধ্যে 35 জনের মধ্যে 14 জনই উত্তর গাজার ছিল। Iran's Supreme Leader Ayatollah Khamenei congratulated the country's armed forces and said US base could attack again in case of future threats। অর্থাৎ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি তিনি
দেশের সৈন্যদেরকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে যদি ইরানের কোনো হুমকি হয় সেক্ষেত্রে তারা কিন্তু যুক্তরাষ্ট্রের যে সকল ঘাঁটি রয়েছে সেগুলিতে তারা আবার অ্যাটাক করতে পারে। এছাড়াও আল জাজিরা আরও কিছু বেশ রিপোর্ট তারা তুলে ধরেছে, যেমন রাশিয়া says it wants Iran to continue cooperation with IAEA ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি যে সংস্থা রয়েছে, তারা ইরান যে নিউক্লিয়ার যে প্রোগ্রাম থেকে IAEA যে এক ধরনের তত্ত্বাবধান তারা করতো এবং বিভিন্ন নিয়মকানুন মেনে চলতো, সাম্প্রতিক সময়ে ইরানের কথাবার্তায় তারা যে IAEA সাথে যে টাইজ বা সম্পর্ক ছিল সেটা বিচ্ছুতির ব্যাপারে যখন কথা বলছিল তখনই কিন্তু রাশিয়া বলছে যে রাশিয়া চায় ইরান IAEA সাথে সম্পর্ক বজায় রাখবে। IAEA chief warns of new crisis if Iran blocks inspector from nuclear site। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের 3টা নিউক্লিয়ার যে সাইটগুলোতে, পরমাণু যেই কেন্দ্রগুলোতে 3টা কেন্দ্রে আক্রমণ করার কারণে ইরান কিন্তু তাদের সেইখান থেকে IAEA সহ পশ্চিমা বিশ্বের এই বিষয়ে যে তাদের বিভিন্ন শান্তি চুক্তি এবং আলাপ আলোচনা চলছিল সেটা কিন্তু তারা প্রত্যাহার করে নিয়েছে। সেজন্য IAEA যেই প্রধান তিনি বলছেন যে ইরান যদি এই পরমাণু কেন্দ্রে তাদের যেই পরিদর্শকদের যদি পরিদর্শন করতে বাধা প্রদান করে তাহলে কিন্তু এক ধরনের নতুন সংঘাত বা নতুন যেই ক্রাইসিস সংকট তৈরি হবে। ইরানি এয়ারস্পেস টু রিমেইন ক্লোজ থ্রু টুমরো। আপনারা জানেন যে ইসরায়েল এবং ইরানের যে অ্যাটাকের পর তাদের আকাশ প্রতিরক্ষা যে বিষয়গুলো তারা এখনও বন্ধ রেখেছে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রাম্প এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে শান্তি এবং যুদ্ধবিরতির যে প্রস্তাব তারা দিয়েছে, এক্ষেত্রে এই বিষয়টা একটা আলোচনার বিষয় যে ট্রাম্প এই পর্যায়ে ইসরায়েলের যে নেতানিয়াহুকে রক্ষা করার জন্য তিনি বলছেন যে ট্রাম্প কলস ফর ক্যান্সেলেশন অফ নেতানিয়াহু করাপশন ইন ট্রায়াল ইন ইসরায়েল। আপনারা জানেন নেতানিয়াহুর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে দুর্নীতির বিষয়ে এক ধরনের একটা বিচার ব্যবস্থা চলছে, সেটা যাতে ভবিষ্যতে আর না আগায় সেজন্য ট্রাম্প সেখানে চাচ্ছে যে এটা যাতে আর ফার্দার এটা আর না আগায় সে বিষয়ে তিনি তার অভিমত বা বক্তব্য তুলে ধরেছেন। দ্য গার্ডিয়ানের রিপোর্ট হচ্ছে আন্তর্জাতিক অন্যতম গণমাধ্যম যে ইরান ডেলিভার্ড হেভি স্ল্যাপ টু US ফেস সেজ খামেনি অ্যাজ ইট থ্রেটেন্স ফার্দার অ্যাটাকস অন আমেরিকান বেসেস, যেটা একটু আগে আমরা তুলে ধরেছিলাম যে এটা কিন্তু আল জাজিরাও তাদের একটা রিপোর্টে তুলে ধরেছে। ইন হিজ ফার্স্ট কমেন্ট সিন্স দ্য সিজফায়ার আয়াতুল্লাহ আল খামেনি said the US gained no achievement when it joined the war with Israel against Tehran। অর্থাৎ তিনি বলছেন যুক্তরাষ্ট্র কিন্তু কোনো ধরনের কৃতকার্য এই যুদ্ধে লাভ করেনি, বরং সেখানে ইরান কিন্তু এখন এগিয়ে আছে এবং এটা তাদের গালে একটা চপেটাঘাতের মতো, এবং ভবিষ্যতে তারা যদি কোনো হুমকি মনে করে তাহলে যুক্তরাষ্ট্রের যে কোনো ঘাঁটিতে তারা অ্যাটাক করতে পারে। ইরান ডেলিভার হ্যাভি স্ল্যাপ টু দ্য US ফেস সুপ্রিম লিডার, যেটা আমরা একটু আগে বলেছিলাম, এবং সেখানে তারা আরও বিভিন্ন বিষয় তুলে ধরছে, যেমন আয়াতুল্লাহ আল খামেনি সেড অন থার্সডে দ্যাট দি US গেইন নো অ্যাচিভমেন্ট, তারা এখানে কোনো ধরনের সাফল্য অর্জন করতে পারেনি। when it joined the war with Israel against Tehran, his account said in a post on X, অর্থাৎ সোশ্যাল মিডিয়া বা সামাজিক গণমাধ্যম X-এ তিনি এটা তুলে ধরেছেন। said the US regime entered the war directly because it felt that if it did not, the Zionist regime would be completely destroyed. It entered the war in an effort to save that regime but achieved nothing। অর্থাৎ যুক্তরাষ্ট্র যে রিজিম তারা মূলত এই যে যুদ্ধে তারা কেন অংশগ্রহণ করলো সরাসরি, এটা মূলত তারা যখন দেখছে যে জায়নবাদী যে ইসরায়েলি যে গভর্নমেন্ট যখন তারা দেখলো যে এটা একদম তারা পরাজিত হওয়ার পথে, তখনই তারা সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করে এবং এই যে তাদের যে প্রচেষ্টা এবং এই জায়নবাদীদেরকে রক্ষা করার জন্য এটা আসলে পুরাই বৃথা হয়ে গিয়েছে।
The Islamic Republic delivered a heavy slap to the US face. It attacked the inflicted damage on Al Udeid Air Base, which is one of the key US bases in the region. অর্থাৎ তারা ইউএসের যে অন্যতম ঘাঁটি সেখানে তারা অ্যাটাক করেছে। এছাড়া আমরা যদি অন্যান্য গণমাধ্যমের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে যেমন বিবিসি তারা রিপোর্ট করেছে যে when Iran's supreme leader emerges from hiding he will find very different nation. তারা এটা একটা যেহেতু ইরান এখন পর্যন্ত যুদ্ধের যে ক্যালকুলেশন রয়েছে এর মধ্যে দেখা যাচ্ছে ইরান কিন্তু এগিয়ে আছে। After spending nearly 2 weeks in a secret bunker somewhere in Iran during his country's war with Israel, the supreme leader Ayatollah Khamenei, 86, his age, might want to use opportunity to the ceasefire to venture out. He is believed to be holed up incommunicado for the fear of being assassinated by Israel. অর্থাৎ তিনি মূলত গুপ্ত হত্যার যাতে শিকার না হন তার জন্য কিন্তু তিনি বাংকারে আশ্রয় নিয়েছিলেন। Even top government officials apparently have had no contact with him. অর্থাৎ তিনি যে আশ্রয় নিয়েছেন সেখানে মূলত উচ্চ পদস্থ যে সরকারি কর্মকর্তা ইরানের রয়েছে তারাও কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারছে না। He would be well advised to be cautious despite the fragile ceasefire that the US President Donald Trump and the Emir of Qatar brokered. Though President Donald Trump reportedly told Israel not to kill Iran's supreme leader, Israel Prime Minister Benjamin Netanyahu did not rule it out. অর্থাৎ এই বিষয়ে তারা তুলে ধরছে। এখন আমরা ইসরায়েলের যে নিয়ম নীতি এবং এই যে যুদ্ধটা যে চলছে এটা আমরা দেখব যে আসলে যুদ্ধ কি আমরা যদি দেখি আমরা আমাদের বিভিন্ন আলোচনায় তুলে ধরেছিলাম। ওয়ার মূলত একটা হচ্ছে পলিটিক্যাল অর্গানাইজেশনের মাধ্যমে এক ধরনের একটা সংঘাতপূর্ণ বিষয় যেটা তাদের মোটিভেশনকে প্রভাবিত করে না। যেমন আমরা যদি কজেস অফ ওয়ার এটা উইলি এবং ব্যাকওয়েলের যে বইটা সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে সেখানে যুদ্ধের সঙ্গে তারা বলছেন ওয়ার ইজ এ বেস্ট অন দ্য বিহেভিয়ার অফ টু অ্যাডভার্সারিয়াল পলিটিক্যাল অর্গানাইজেশনস নট অন দেয়ার মোটিভেশন। অর্থাৎ দুটো সংঘাতপূর্ণ বা শত্রুতাপূর্ণ দুটি রাজনৈতিক সংগঠনের মধ্যে যেমন আমরা এখানে দেখি ইসরায়েল এবং ইরান দুটো সম্পূর্ণ টোটাল দুটো এন্টিটি তাদের মধ্যে এক ধরনের একটা সংঘাত এবং বিশ্বব্যাপী এই যে যুদ্ধ এবং ইরানের যে বর্তমান অবস্থা এবং ইসরায়েল যে ধরনের পরিস্থিতি তারা বিভিন্ন বিশ্বে বিশেষ করে প্যালেস্টাইনের সাথে এবং ইসরায়েলের সাথে ইরানের সাথে যে ধরনের বিষয়গুলো করছে এটা মূলত তাদের যে প্রটোকল আমরা যে বইটা সেটা যদি আমরা দেখি যে এটা মূলত প্রটোকল অফ জায়নিজম এখানে যদি আমরা দেখি তাহলে আমরা ওই বই দেখব যে এই বইটা মূলত ইহুদিদের একটা ষড়যন্ত্রের গোপন দলিল। এটা ভাষান্তর করেছেন মহমেন পাটোয়ারি এবং তামিম ইবনে ইয়াকজান। সেখানে তারা বলছে যে সপ্তম প্রটোকল সেখানে তারা কি বলছে আমরা যদি দেখি যে বিশ্বব্যাপী যে মহাযুদ্ধগুলো আছে সেখানে তাদের ধারণা কী। যেমন এই প্রটোকলে বলা আছে আমরা এমন এক অবস্থা তৈরি করব কোনো রাষ্ট্র আমাদের বিরুদ্ধাচরণ করলে পার্শ্ববর্তী রাষ্ট্র তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। যদি কয়েকটা রাষ্ট্র একসাথে আমাদের বিরোধিতা করে তাহলে আমরা বিশ্বব্যাপী মহাযুদ্ধ বাঁধিয়ে দিব। আমাদের উদ্দেশ্য হবে বিরোধীদের নিশ্চিহ্ন করে দেওয়া। অর্থাৎ আমি আমার আলোচনার শেষে একথা বলতে চাই যে আমরা এই ইরান এবং ইসরায়েলের সাম্প্রতিক যে যুদ্ধ সেটা যদি আমরা দেখি ইরান কিন্তু প্রথমে অ্যাটাক করেনি, ইসরায়েলই কিন্তু স্বপ্রণোদিতভাবে শুধু ইরানে নয় ইরাক সহ বিভিন্ন মিডল ইস্টের বিভিন্ন জায়গায় তারা কিন্তু শুরুতেই অ্যাটাক করেছে এবং কোনো ধরনের কোনো উৎসাহী কোনো ধরনের কোনো আগের কোনো তাদের সাথে কূটনৈতিক অচল অবস্থা বা কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা না করে একটা উস্কানি দিয়ে কিন্তু তারা অ্যাটাক করেছে এবং তাদের যে প্রটোকল এবং তাদের যে বিভিন্ন ধরনের এই নেতিবাচক নীতি এবং মানবতার বিরুদ্ধে তাদের যে ধরনের ইনিশিয়েটিভ এটা মূলত বিশ্বব্যাপী শান্তি নিরাপত্তার জন্য হুমকি। সেজন্য আমরা যদি দেখি তাদের যে প্রটোকল এবং অন্যান্য যেই তাদের চিন্তা ভাবনা এটা আসলে মানব সম্প্রদায়ের জন্য এক ধরনের হুমকি। সেজন্য ইসরায়েলকে আসলে পুরা
খ্রিস্টান সম্প্রদায় সহ বিশ্বব্যাপী যে সকল ধর্ম রয়েছে, ইহুদি ব্যতীত, তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে আসলে কাজ করতে হবে এবং বিশ্বব্যাপী শান্তি নিরাপত্তার জন্য ইহুদিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করতে হবে। না হলে মধ্যপ্রাচ্যে যে ধরনের শান্তি বিরাজ করছে, অশান্তি, এটা চলমান থাকবে। ইহুদিদের উচিত তাদের মধ্যে যারা ভালো, তারা অন্যান্য সম্প্রদায়দের সাথে মিলে মিশে তাদের মধ্যে যে সকল খারাপ লোক রয়েছে তাদেরকে রাষ্ট্রের পরিচালনায় তাদেরকে না রেখে তাদেরকে কোনো একটা জায়গায় তাদেরকে আবদ্ধ করে রাখা। না হলে মধ্যপ্রাচ্যে যে ধরনের অশান্তি, সেটা কখনো শেষ হবে না। মধ্যপ্রাচ্যের শান্তি নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের খুবই আন্তরিকভাবে কাজ করে যেতে হবে এবং বিশ্বব্যাপী শান্তি মোকাবেলায় এবং বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের উচিত ইহুদিদের সাথে যত ধরনের যে সম্পর্ক, সেগুলো বজায় না রেখে ইরান এবং অন্যান্য যে মুসলিম বিশ্বের সাথে তাদের সম্পর্ক আরও সুন্দরভাবে ডেভেলপ করা। না হলে তাদের যে প্রোটোকল এবং তাদের যে নেতিবাচক নীতি, এগুলোর কারণে কিন্তু বিশ্বব্যাপী শান্তি এবং নিরাপত্তা হুমকির মুখে। আসুন আমরা যুক্তরাষ্ট্র জাতিসংঘকে ভালোভাবে ঢেলে সাজাই, যাতে জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ তারা যাতে নিরপেক্ষভাবে কাজ করে, তাহলেই বিশ্বব্যাপী শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত হবে। সকলকে আজকের আলোচনায় শোনার জন্য এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।